So we are starting chapter number 7 today. This is a new section, working capital management. So working capital management হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের মতনই ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন? বিকজ এখান থেকে আমার একটা সিআর টাইপ কোশ্চেন আসতে পারে। সিআর টাইপ কোশ্চেন আসা মানে 20 মার্কস কভার করবে ফ্রম দিস চ্যাপ্টার, খালি সেকশন সি তেই। আর যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা এমটিকিউ আসবেই 10 মার্কের, এমসিকিউ তো থাকবেই। সো মোটামুটি 30 মার্কস এর মতন, মানে 25 to 30 মার্কস এর মতন আমরা এক্সপেক্ট করতে পারি ফ্রম দিস সেকশন। মানে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের মতনই 25 থেকে 30% মতন কভার করবে কিন্তু আমাদের এই পার্টিকুলার টপিকটাই। সো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আজকে চ্যাপ্টার নাম্বার 7 করতেছি। চ্যাপ্টার নাম্বার 8, চ্যাপ্টার নাম্বার 9 এবং চ্যাপ্টার নাম্বার 10, এই মোট 4টা চ্যাপ্টার, 7, 8, 9, 10, এই 4টা মিলায় আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল সেকশনটা সেটা কভার করতে পারবো আমরা। চ্যাপ্টার নাম্বার 7 এর জেনারেল ডিসকাশনস অফ হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, কেমনে কেমনে এই জিনিসগুলো ম্যানেজ করা যেতে পারে। চ্যাপ্টার নাম্বার 8 হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কেমনে আসলে ইনভেন্টরি কে ম্যানেজ করব in order to manage my working capital. এটা ছাড়া চ্যাপ্টার নাম্বার 8 হচ্ছে রিসিভেবলস এবং পেয়েবলস কে কেমনে ম্যানেজ করব। এবং ফাইনালি চ্যাপ্টার নাম্বার 10টা হচ্ছে আমাদের 7, 8, 9, 10, হ্যাঁ 10 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ক্যাশ ম্যানেজমেন্ট, কেমনে আমাদের যে ক্যাশটা আছে ইন দ্য বিজনেস সেই ক্যাশটাকে কেমনে ম্যানেজ করতে পারবো ইন অর্ডার টু ম্যানেজ ওয়ার্কিং ক্যাপিটাল। সো ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্ডটা যখন আমি শুনি, হ্যাঁ বিফোর উই গেট ইনটু দ্য ডিটেইলস, কি মনে হয় হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল? শুনছি কখনো ওয়ার্ডটা ওয়ার্কিং ক্যাপিটাল? হোয়াট ইজ দিস? ক্যাপিটাল মানে একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ ইমরান ভাই কি বলতেছেন? The difference between current asset and current liabilities. The difference between the current asset and the current liabilities. Okay, that is the formula. ধরেন কারেন্ট অ্যাসেট হচ্ছে আমার 1000 টাকা, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে আমার 600 টাকা, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল 400 টাকা। এখন এটা কি বুঝতেছি 400 টাকা মানে কি? আমার Representing the liquidity. আচ্ছা, হ্যাঁ আচ্ছা ইনভেস্টেড আছে, আচ্ছা ঠিক আছে। সো বেসিক্যালি লিকুইড বলতে কি বুঝতেছি আমরা তাহলে, মানে অ্যাভেলেবল ক্যাশ আছে। আসলে কি তাই? আচ্ছা, সো বেসিক্যালি আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কথা যদি আমি জিজ্ঞেস করি, ইট ইজ দ্য ইনভেস্টমেন্ট দ্যাট আই নিড টু রান মাই ডে টু ডে অপারেশনস। আজকে মনে করো আমি একটা মেশিন কিনছি, যেটা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালে আমরা যে ইনভেস্টমেন্ট গুলো দেখতেছিলাম, দে আর অল লং টার্ম ইনভেস্টমেন্টস। অ্যাটলিস্ট 4 বছর বা 5 বছরের ইনভেস্টমেন্ট ছিল না ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালে যেসব ইনভেস্টমেন্ট করতেছিলাম। এখানকার ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে আরো মোর শর্ট টার্ম। ফর এক্সাম্পল আজকে আমি কিছু ইনভেন্টরি কিনলাম বাকিতে, এটাও কিন্তু কি আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আজকে আমি কিছু সেলস করলাম ক্রেডিটে, মানে রিসিভেবলস পয়দা হইলো, এই রিসিভেবলস কি আমার এক ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল। আমার হাতে কিছু ক্যাশ আছে, আজকে আমি খুচরা টাকা রাখতে হবে না, আজকে আমার প্রোডাক্টের দাম হবে 450 টাকা, কাস্টমার এসে 500 টাকা দিলে 50 টাকা ফেরত দিতে হবে না। এই যে খুচরা টাকাটা যে আমি রাখছিলাম এটাও আমার ওয়ার্কিং ক্যাপিটাল। আজকে যে আমি পেয়েবল থেকে বাকি নিয়ে আসছি সেটাও আমার কি ওয়ার্কিং ক্যাপিটাল। সো ওয়ার্কিং ক্যাপিটাল ইজ বেসিক্যালি দ্য ক্যাপিটাল বা দ্য ইনভেস্টমেন্ট দ্যাট ইজ ডান ইন আ বিজনেস ইন অর্ডার টু রান ইটস ডে টু ডে অপারেশন। আজকে আমি যখন বিজনেস চালাবো, আমার মাস শেষে আমার কি ভাড়া দিতে হবে না, আমাকে স্টাফের স্যালারি দিতে হবে না। সো এই টাইপের জিনিসগুলো আমার এই ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে চলে আসবে। সো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের শুরুতে যদি স্টার্ট করি, এখানে কিন্তু প্রচুর থিওরি আছে। হ্যাঁ, সো উই হ্যাভ টু মার্ক দোজ থিংস যেগুলো আসলে আমাদের থিওরিটিক্যাল টেস্ট করতেই পারে। Working capital is the capital available for conducting the day-to-day operations of an organization, normally the excess of current assets and current liabilities. So যতটুকু ডিসকাশন আমরা ইনিশিয়ালি করলাম সেটাই কিন্তু এখানে বলতেছে যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির মধ্যে যে গ্যাপটা আমরা ইনভেস্ট করে রাখছি ইনটু দ্য বিজনেস টু রান দ্য ডে টু ডে অপারেশনস, সেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। Working capital management is the management of all the aspects of both current asset and current liabilities to minimize the risk of insolvency while maximizing returns on assets. Inventory, receivables, cash and bank, current assets. Payables, bank এবং overdraft এগুলো current liabilities. হ্যাঁ, সো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে আমাদের ইনভেন্টরি পড়তে পারে, রিসিভেবলস পড়তে পারে এবং ক্যাশ এন্ড ব্যাংক যেগুলো আমাদের কাছে আছে সেগুলো কারেন্ট অ্যাসেটস হিসেবে কাউন্ট হবে। আরো কিছু কারেন্ট অ্যাসেটস থাকতে পারে, বাট ওইরকম ডিটেইলস আমাদের এই সিলেবাসে দরকার নাই। হ্যাঁ, এফআরএ যেরকম যখন যাবো আমরা, প্রিপেইড ইনকাম এক ধরনের লায়াবিলিটি, প্রিপেইড এক্সপেন্স এক ধরনের অ্যাসেট, এগুলো এখানে লাগবে না। এখানে সিম্পলি খুব বেসিক্যালি যদি বলি ইনভেন্টরি, রিসিভেবলস আর ক্যাশ বা ব্যাংক, এগুলো হচ্ছে আমার কি কারেন্ট অ্যাসেটস। আর কারেন্ট লায়াবিলিটি বলতে আমরা শিখবো দুইটা জিনিস, ট্রেড পেয়েবলস এবং ব্যাংক ওভারড্রাফট। আমার ট্যাক্স আনপেইড থাকতে পারে না, ওইটাও আমাদের এখানে কিন্তু আসবে না। সো যখন আমার কারেন্ট অ্যাসেটস আমার কিনতে কি হবে, রিকোয়ার ফান্ডিং, কনসিডার রিডিউসিং লেভেলস। আজকে আমার ইনভেন্টরি কিনতে আমার টাকা লাগবে, আমি কি করতে পারি, আমি চাইলে এই ক্যাশ এন্ড ব্যাংক থেকে টাকা উইথড্র করে ইনভেন্টরি কিনতে পারি।
বা আমি রিসিভেবলসদের কাছে ফোন দিয়ে টাকা চেতে পারি যে ভাই আপনাদের টাকা দেওয়ার ডেট চলে আসে, টাকা দেন। সো আমি এই লেভেল একদিকে কমায় আমি ইনভেস্ট করতে পারবো। যদি আমার টাকা বেশি হয়ে যায়, আমার এখন দরকার নাই, তাহলে কনসিডার ইনক্রিজিং লেভেলস। বেসিক্যালি আজকে আমি লায়াবিলিটি থেকে ডিলে করতে পারি না, আমি আমার সাপ্লায়ারকে ফোন দিয়ে বলতে পারি না ভাই আর একটা মাস পরে নেন, বা আপনি 10 দিন পরে নেন, 20 দিন পরে নেন, বলতে দিতে পারি। এটা বললেই কিন্তু আমার একটা ফান্ডিং বের হয়ে আসছে। সো এই হচ্ছে জেনারেল ম্যানেজমেন্টটাই আসলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। ইনভেস্টিং ইন ওয়ার্কিং ক্যাপিটাল হ্যাজ আ কস্ট। আজকে যখন আমি ইনভেন্টরি কিনলাম, আজকে যখন আমি আমার ড্রয়ারে টাকা রেখে দিচ্ছি বাড়তি টাকা, এগুলো একটা কস্ট আছে না? কি কস্ট? একটাকে বলতে পারি আমি অপরচুনিটি কস্ট। আজকে আমি আমার ড্রয়ারে টাকাটা না রেখে ব্যাংকে রাখলে তো একটা ইন্টারেস্ট পাইতাম, সো অপরচুনিটি কস্ট। অথবা আমার ড্রয়ারে যে টাকাটা আসছে এটা আমি আসছে আমার ব্যাংক থেকে লোন নিই, তাহলে সেখানেও তো একটা কস্ট আছে। তো আমার নিজস্ব টাকা হইলেও একটা অপরচুনিটি কস্ট আছে, আর ব্যাংক থেকে লোন নিয়ে এসে যদি ইনভেস্ট করে থাকি তাহলে তো একটা কস্ট আছেই, ইন্টারেস্ট কস্ট যেটাকে বলা হচ্ছে। সো it is not free, the investment that we're doing। আমি যখন ইনভেন্টরি কিনলাম, আমি যখন রিসিভেবলস থেকে বাকি দিচ্ছি, বা আমি যখন ড্রয়ারে ক্যাশ থেকে দিচ্ছি, এমনি এমনি সেগুলোর কিন্তু কস্ট আছে। আইদার ইজ দ্য ইন্টারেস্ট কস্ট যেটা আমার পে করতে হচ্ছে ফর টেকিং দ্য লোন, হয়তো আমি লোন নিয়ে এসে এগুলো কিনছি, বা আমি লোন না, আমার নিজের টাকা, বাট আমার নিজের টাকারও তো একটা অপরচুনিটি কস্ট আছে। আর উই ক্লিয়ার এই কনসেপ্টটাতে? তাইলে অবজেক্টিভ অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যদি বলি, এবং এই কনসেপ্টটা আমাদের এই নেক্সট চ্যাপ্টারে টানা লাগবে। ডু ইউ ওয়ান্ট লিকুইডিটি নাকি ইউ ওয়ান্ট প্রফিটেবিলিটি? তুমি যদি লিকুইডিটি চাও তাহলে তোমার প্রফিটেবিলিটি কম্প্রোমাইজ করতে হবে, তুমি যদি প্রফিটেবিলিটি চাও তাহলে লিকুইডিটি কম্প্রোমাইজ করতে হবে। না, হোয়াট ইজ লিকুইডিটি? লিকুইডিটি মানে হচ্ছে কি? অ্যাভেলেবল ক্যাশ, the availability of liquid cash, a cash that can be spent instantly। আজকে আমার খিদে লাগছে, আমি খেয়ে ফেলতে পারবো, তাহলে কি লিকুইডিটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। আর আমি যদি লিকুইডিটি চাই তাহলে প্রফিটেবিলিটি হবে না, যদি প্রফিটেবিলিটি চাই তাহলে আমার লিকুইডিটি হবে না। ইট ইজ অলওয়েজ আ ট্রেড অফ। উইল ট্রাই টু ব্যালেন্স ইট আউট, বাট ইট ইজ অ্যাকচুয়ালি সার্কামস্টেন্সিয়াল। তোমার যদি আজকে মনে করো অফিসে বেতন দিতে হবে, টাইম চলে আসছে, লিকুইড নাই, কি করতে হবে আমাকে? আমাকে ইনভেন্টরি দরকার ডিসকাউন্টে সেল করে দিব, ডিসকাউন্ট দিলে আমার প্রফিটেবিলিটি কমবে না? আজকে আমার রিসিভেবলস থেকে ফোন দিয়ে বলবো ভাই তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন, নাহলে আপনাকে 5% ডিসকাউন্ট দিলাম, তাড়াতাড়ি টাকাটা দেন, কারণ আমার এখন ইমিডিয়েট ক্যাশ দরকার। So if you want to increase liquidity, your profitability will decrease, and if you want to increase profitability, your liquidity will decrease. আচ্ছা, how will that work? প্রফিটেবিলিটি বাড়লে কেন লিকুইডিটি কমতেছে? আজকে আমি প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য আমি কাস্টমারদেরকে ক্রেডিট অনেক সেল করতেছি। আমি যে ক্রেডিট সেলস করি আমার প্রফিটেবিলিটি বাড়বে না? বাকিদের সেল করলে ইফাস বাড়বে না? আমি ক্যাশে বিক্রি করব, কম্পেয়ার দিস উইথ ক্রেডিটে বিক্রি করব, কোনটা বেশি সেলস হবে? ক্রেডিটে। বাট ক্রেডিটে যদি সেল করি তাহলে কি আমার লিকুইডিটি এফেক্ট হয়ে যাচ্ছে না? সো প্রফিটেবিলিটি এবং লিকুইডিটির মধ্যে সবসময় একটা ট্রেড অফ থাকবে। এখন যদি আমার বিজনেসের অবস্থা থাকে আমার কাছে প্রচুর লিকুইডিটি আছে, তাহলে আমি কি করবো? এখন বাকি দেওয়া বাড়াই দেবো, হ্যাঁ, আমি হচ্ছে ইনভেন্টরি বেশি বেশি কিনে রাখবো। কিন্তু যদি দেখি আমার লিকুইডিটি খুব কম, তখন আমি কাস্টমার ক্রেডিট কমাই দিব, আমি ইনভেন্টরি তাড়াতাড়ি সেল করে দিব, নতুন কোনো ইনভেন্টরি আনবো না। সো উই হ্যাভ টু টেক ডিসিশনস অ্যাকর্ডিংলি। This can also be seen as a trade-off between cash flow versus profit. Current assets are a major financial position statement item, especially significant to smaller firms. Mismanagement of working capital is therefore a common cause of business failure. Example, inability to meet bills as they fall due. আমার যখন লিকুইডিটি ক্রাইসিস থাকবে আমি তো বিল পে করতে পারবো না। আমি এক মাস ভাড়া দিলাম না, বাট সেকেন্ড মান্থে আমার ভাড়া দিতে হবে না? আমি আমার এমপ্লয়িকে বেতন যে দিব প্রত্যেক মাসে দিতেই হবে, 5 দিন 10 দিন লেট করতে পারি, বাট 3 মাস যদি আনপে করে রাখি ওরা কি আর থাকবে? সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ডিমান্ডস অন ক্যাশ ডিউরিং পিরিয়ডস অফ গ্রোথ বিং টু গ্রেট, এটাকে বলা হয় ওভার ট্রেডিং এবং ওভার স্টকিং। সো এগুলা করলে বিজনেস ফেলিয়ার হইতে পারে। আজকে যখন বিল টিম মতো টাইম মতো দিতে পারবো না, বা আমি যখন আমার ক্যাশের অনেক রিকোয়ারমেন্ট কিন্তু আমি ক্যাশ আমার কাছে নাই, এই সময় বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। যেরকম ই ভ্যালি নাম শুনছি না আমরা, ই ভ্যালি বন্ধ হয়ে গেছে বিকজ অফ ওভার ট্রেডিং। এখানে অনেক গল্প বের করছে মিসম্যানেজমেন্ট বা ফ্রড টড, আসলে এরকম কিছুই না, ইটস আ মিসম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ট্র্যাক রাখতে পারে নাই যে কত টাকা আমার সাপ্লায়ার পায়, কত টাকা আমার কাস্টমার পায়, পুরোপুরি মিসম্যানেজমেন্ট। এখানে কিন্তু এই যে মডেলটা যেটা আনছিল এই মডেলটা কিন্তু কোনো ফ্রড মানে মডেল না। ফ্রড মডেল হইলে আজকে এখনো আবার এটা অন করতে পারতো না, এখন কিন্তু আবার ইভ্যালি অন হচ্ছে, হ্যাঁ। এবং এখানে অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করতেও না এই কোম্পানিকে ঠিক করার, কারণ এরকম টাইপের ফ্রড কোম্পানি কিন্তু বা অ্যাকিউজড অফ ফ্রড কোম্পানি কিন্তু এর আগে আমাদের বাংলাদেশে অনেক দেখছি আমরা, যেমন ডেস্টিনি দেখছি, হ্যাঁ, এছাড়া আরো অনেক এরকম এমএলএম কোম্পানি অনেকগুলাই ছিল। বাট ইভ্যালি ওয়াজন্ট লাইক দ্যাট। ইভ্যালির যে বিজনেস মডেলটা ইটস এ ভেরি প্রুভেন বিজনেস মডেল, যেটা ইন্টারন্যাশনাল অনেক ই কমার্স ওয়েবসাইট ফলো করছে।
It is sustainable as well. But if you do not know how to heavily manage your working capital, you are not going to survive. And the moment you are failing to manage your working capital, তখন you end up giving false commitments. যখন false commitment দিচ্ছেন, তখন আপনার বিজনেসের এগেইনস্ট লিগ্যাল অ্যাকশন আসা শুরু করবে। কথাটা কি বুঝতে পারছেন? সেখানে কোনো ফ্রডের কিছুই ছিল না এবং ইটস সাস্টেইনেবল। This is how Amazon has grown its business. It's how Alibaba has grown its business. So it's very much possible. কোনো ব্যাপারই না। All they have to ensure is volume of business. কথাটা বুঝছেন? আজকে মনে করেন আমি এই প্রোডাক্টটা কিনছি 100 টাকায়, আমি যদি 300 টাকায় বেচতে পারি তাহলে আমার লাভ কত? 200 টাকা। আচ্ছা, একটা বেচলে 200 টাকা লাভ, 10টা বেচলে 2000 টাকা লাভ নাকি? আচ্ছা, কিন্তু যদি আমি মনে করেন 1 টাকা করে লাভ করি এবং 2000 পিস বেচি, তাহলে লাভ কত? 2000 টাকাই তো। তার মানে কি, আমি ভলিউম যদি এনশিওর করতে পারি তাহলে কোনো সমস্যা নেই। সো ইভালে ওয়াজ ডুইং ভেরি গুড। প্রথম 2-3 বছর তারা অনেক গ্রো করছে এবং কোভিড পিরিয়ড তারা কাজে লাগাইছে খুব ভালো মতন, দিয়ে প্রচুর গ্রো করছে। এখন যখন মার্কেটটা ক্যাপচার হয়ে গেছে, এখন তারা মনে করে একটু ভালো মতন বিজনেস করতে পারত। বাট যে মিসম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল হ্যাজ রেজাল্টেড ইন আ বিজনেস ফেলিয়ার। কিচ্ছু করার ছিল না। কিন্তু স্যার তারা তো স্যার মোটামুটি আপনার 70% ডিসকাউন্ট দিচ্ছে স্যার। এটা তো আসলে মানে কোয়াইট কোয়াইট হেভি মানে। যেটা বললাম যে মিসম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল করতে, ওখানে আসলে আমাদেরও কিছু স্টুডেন্টস অ্যাকাউন্টসে কাজ করছে। তো it is actually the flavor বা the direction that comes from the top management. Evaluate top management was very hungry for growth. বুঝছেন গোলাম ভাইয়া? মানে Yes, they sir. were like যে এক তো অ্যাকাউন্টসের হিসাব লাগবে না, খালি খরচ করো, খালি সেল করার জন্য যা লাগবে। তো আজকে যখন অ্যাকাউন্টসে এন্ট্রি মিলবে না, তখন কি হবে? অ্যাসেট ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি হবে না, এন্ড যেটা কিন্তু ওদের হয় না। ঠিক আছে? সো বিজনেস ফেইলিয়ার কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছিল। তো অবভিয়াসলি আমার অ্যাকাউন্টস এর হিসাব রাখতে হবে এবং আমার ম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ নট ইজি। আমি বলবো ইনভেস্টমেন্ট মানে বড় বড় ইনভেস্টমেন্ট ট্র্যাক রাখা অনেক ইজি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করা ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমরা ইভেন আর ডিটেইলস গল্প করবো না পরবর্তী সময় যখন সিচুয়েশন আসবে। আপাতত একটু এখানে দেখি আমরা যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ আ কি ফ্যাক্টর ইন অ্যান অর্গানাইজেশনস লং টার্ম সাকসেস. The trade-off between liquidity and profitability and its role in determining a business's overall investment in working capital is fundamental to your understanding of working capital management for the examination. So আমাদের কিন্তু এই যে এই ব্যালেন্সিং অ্যাক্ট যেটা লিকুইডিটি নাকি প্রফিটেবিলিটি, এটা কিন্তু আমাদেরকে খুব ভালো মতো ক্লিয়ার রাখতে হবে, নাইলে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের ভালো হবেই না। সো আমি একটু এখানে দেখি প্রফিটেবিলিটি ভার্সেস লিকুইডিটি এখানে দেখার। আচ্ছা, একটু দেখেছি এখানে কি কি বলছে। যেমন দেখেন, some examples of transactions that have this trade-off effect on cash flows and on profits are as follows. প্রথম পয়েন্টটা দেখেন, পারচেস অফ নন কারেন্ট অ্যাসেটস ফর ক্যাশ। আমি যদি নন কারেন্ট অ্যাসেটস পুরো ক্যাশ দিয়ে কিনি, তাহলে আমার কি এফেক্ট হচ্ছে? আমার লিকুইডিটি এফেক্ট হয়ে যাচ্ছে না? However, the cost will be charged to profits gradually over the life of the asset in the form of depreciation. আমার ক্যাশ কিন্তু খালি হয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রফিটে ইম্প্যাক্ট কিন্তু খুব অল্প। আজকের মেশিন কিনছি 10 বছর, 10,000 টাকাতে 10 বছরের জন্য, পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত? 1,000 টাকা করে। এসওপিএল এ যাবে কত? 1,000 টাকা। মানে আমার ক্যাশ ফ্লো গেছে কত? 10,000 টাকা কিন্তু চলে গেছে। সেল অফ গুডস অন ক্রেডিট, আমার প্রফিট কিন্তু ঠিকই বাড়বে, কিন্তু আমার ক্যাশ কিন্তু আসেইনি। With some payments such as tax, there may be significant timing difference between the impact on reported profit and the tax cash flow. আমি কিন্তু ট্যাক্স এই বছরেরটা বছরে দেখাই দিচ্ছি, বাট এটা পেমেন্ট যাবে কবে? নেক্সট ইয়ার। সো আমরা দেখো টাইমিং ডিফারেন্সের কারণে কিন্তু আমাদের ক্যাশ ব্যালেন্স এবং প্রফিট ব্যালেন্স কিন্তু অবভিয়াসলি কখনোই সেম হয় না। সো আমি যদি এখানে একটু যাই, এখানে একটা এক্সারসাইজ আছে, উইল গো থ্রু ইট, সবাই একটু করে বলবো। হ্যাঁ, ইনভেন্টরি যদি আমি বেশি বেশি রাখি, এটার অ্যাডভান্টেজটা কি? সেল বেশি হবে। ইনভেন্টরি বেশি বেশি রাখলে আমার সেল বেশি হবে। আমি কমে কিনতে পারবো। আমি যখন একবারে কিনবো তখন কি হবে? আমি ডিসকাউন্ট পাবো, তাই তো? আচ্ছা, তাহলে এটা কি আমার প্রফিটেবিলিটি হবে না? কিন্তু বাল্ক অ্যামাউন্ট কিনতে গেলে আমার লিকুইডিটি শর্ট পড়ে যাবে না? ক্রাইসিস হয়ে যায় স্যার, লিকুইডিটি ক্রাইসিস পড়ে স্যার। লিকুইডিটি ক্রাইসিস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওইটা লং। আমি বলি এখানে একটা ভেজাল শুরু হয় ওয়ার্কিং ক্যাপিটাল। একদম উপর থেকে হালকা স্বর, বুঝেন, স্বরের মতন উপর থেকে খালি চিন্তা করবে, একটু ভিতরে ঢুকলে কিন্তু সমস্যা। যেমন আমার লং টার্ম চিন্তা করবো, আমি শর্ট টার্মের অ্যান্সারটা এতটুকু চাচ্ছে আমাকে আপাতত। আমি কিন্তু বলি বেশি প্রফিটেবল হইতে গিয়ে পরে কিন্তু বড় বড় বাস খাইতে হবে। যেমন আজকে যদি আমি ক্রেডিটে বিক্রি করি, আমার কি প্রফিটেবিলিটি হবে না? কিন্তু যখন এরা ব্যাড ডেট দিবে, তখন কি হবে? প্রফিটেবিলিটি এফেক্ট হয়ে যাচ্ছে আবার। সো আমি নেক্সট স্টেপে না যাই, আমি একদম ইনিশিয়াল উপর হালকা করে খালি চিন্তা করে
যদি আপনি দুই অ্যাঙ্গেলে চিন্তা করতে বসেন তাহলে কিন্তু পেঁচে যাবে, পুরো ধ্বংস হয়ে যাবে, মানে বুঝবেনই না কিরে আমি তো বলতেছি লিকুইডিটি সমস্যা হচ্ছে কিন্তু প্রফিটেবিলিটি সমস্যা হচ্ছে, দুইটা কখনো একসাথে হবে না। সো একদম শর্ট টার্মে একদম আজকে নগদ যখন আমি বেশি বেশি প্রোডাক্ট কিনে ফেললাম, আমার কি গেল, আমার লিকুইডিটি চলে গেল, কিন্তু আমি ডিসকাউন্ট পেয়ে গেছি, আমি এই পাইছি সেই পাইছি, আমি বেশি বেশি সেল করতে পারবো কারণ এখন আমি বেশি বেশি প্রোডাক্ট ভ্যারাইটিস রাখছি কাস্টমারের জন্য। কাস্টমারকে বলবো লাল এবং নীল না, রেড মেরুন বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম অপশন দিতে পারবো। অ্যাডভান্টেজ কি অফ কিপিং ইট লো, আমার লিকুইডিটি বেশি থাকবে না, আমি যদি কম ইনভেন্টরি রাখি, লিকুইড ক্যাশ তোমার হাতে থাকবে, আমি কম টাকা ইনভেস্ট করছি, আমি অন্য কিছুর মধ্যে ইনভেস্ট করতে ব্যাংকে রেখে দিব দরকার লাগলে। আচ্ছা এখন ব্যাংকে রাখলে তো প্রফিট পাবো, so আবার অর্ধ যাবো, কি বলতেছি আমি, আমার ইনস্ট্যান্ট টাকা তো লাগতেছে না, আমার হাতে টাকা আছে শেষ। আমি এই কথাটা বুঝতে পারছি, ফাইন লাইনটা কিন্তু ক্রস করেন না গাইস, তাইলে পুরো মাথার উপরে যাবে। আজকে আমি যখন ইনভেন্টরি আমি কম রাখবো তাহলে আমার সুবিধাটা কি, কি কি আমার সুবিধা হচ্ছে, আজকে আমার টাকা আমার হাতে থাকতেছে, আর হ্যাঁ আচ্ছা ওটা করতে পারবো, ওকে গেল, আর কি আর কিছু নেই, আর কি বলতে পারি। স্যার ইমিডিয়েট কোনো কস্ট অ্যারেস্ট করলে স্যার সেটা আমরা কাভার দিতে পারবো স্যার, আমাদের হাতে লিকুইডে থাকবে। মানে হ্যাঁ কিছু কিছু সময় আনএক্সপেক্টেড কিছু কস্ট থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার প্রফিটেবিলিটি কিন্তু ইম্প্যাক্ট হবে, কেন কারণ আমি লেস কালেকশন রাখতেছি না, কাস্টমার আসবে এসে বলতেছে ভাই আর কি আছে, আর কিছু না, এটা নিলে নেন নাহলে নেই, কথাটা বুঝতে পারছিস তো, আমি বেশি আপ টু ডেট, মানে আমার কয়েকটা কালেকশন বেশি গাড়ি রাখা, মনে করেন আমি গাড়ি শোরুমের কথা চিন্তা করি, আপনি শোরুমে গেছেন ওখানে একটা গাড়ি আছে, ভাই এই গাড়িটা কেমন হবে, এই গাড়িটা খুব ভালো এটাই নেন, আর কোনো গাড়ি নেই, এই কাস্টমার আনলাইকলি টু বাই ফ্রম দ্যাট শোরুম, এটা শোরুমে যান অনেক গাড়ি আছে, ওর চুজ করতে ইজি হবে। আচ্ছা এখন আসি রিসিভেবলস, রিসিভেবলস বেশি রাখার অ্যাডভান্টেজটা কি, মোকাম্মেল বড় একটা, রিসিভেবলস যদি বেশি বেশি রাখি, তুমি তো সামনে এফআর এক্সাম, এর জন্য তোমাকে, সেলস বেশি হবে স্যার। একটা মিনিট ভাই একটা মিনিট, ক্যাশ এটা অ্যাডভান্টেজ, লিকুইডিটি কি বেড়ে যাবে রিসিভেবলস বেশি রাখলে, লিকুইডিটি কম হবে স্যার, লিকুইডিটি কমে যাবে। আমার সরি বলো না এফএম কে সরি বলো, রিসিভেবলস যদি বেশি রাখি তাহলে আমার লিকুইডিটি কি বেশি হবে নাকি কম হবে, কম হবে, কম হবে তার মানে স্যার। প্রফিটেবিলিটি বেশি হবে, কেমনে প্রফিটেবিলিটি বেশি হবে সেটা কোশ্চেন। সেলস বেশি থাকবে স্যার। ভেরি গুড, বেশি বেশি রিসিভেবলস থাকা মানে কি বোঝাচ্ছে আমাকে, আমি নিশ্চয়ই ক্রেডিটে সেল করি, আমি অনেক ক্রেডিট দিই, আর ক্রেডিট বেশি দিলে নিশ্চয়ই সেলস বেশি হবে, কিন্তু আরেকটু লং টার্ম চিন্তা করলে কি হবে, ধরাও খাইতে পারি, ব্যাড ডেটও হইতে পারে, এত দূর যাবো না, ওকে আমরা সেল বেশি করছি, রিসিভেবলস কম রাখলে সুবিধা কি, আমি নিশ্চয়ই ক্যাশ সেল করি, তার মানে আমি মোর লিকুইড, বাট আমি লেস প্রফিটেবল কেন, কাস্টমার কম আসবে কারণ আমি তো ক্রেডিট সেলস দিই। কমে গেছে স্যার। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এবার আসি ক্যাশ, ক্যাশ বেশি বেশি রাখার সুবিধা কি, আমি উইল আই বি মোর লিকুইড অর লেস লিকুইড, অবভিয়াসলি মোর লিকুইড, বাট মোর লিকুইড মানে কি লেস প্রফিটেবল, ওয়াই লেস প্রফিটেবল, বিকজ স্যার ইনভেস্টমেন্ট কম হয়েছে স্যার, সেলস মানে ইনভেস্টমেন্টটা কম হয়ে গেছে স্যার। কম্পেয়ার হয়ে গেছে, গোলাম ভাই আরো বলেন। মানে স্যার আমরা ইনভেস্টটা স্যার কম করতে পারতেছি স্যার, আমরা ইনভেস্ট করতে পারতেছি না, বা মানে ক্যাশটা স্যার আমরা মানে আপনি কোনো ইনভেন্টরি পারচেজ বা পরবর্তী সেলস ইনক্রিজের পিছনে আমরা ইনভেস্ট করতে পারতেছি না এভাবে। এক্স্যাক্টলি, আপনি আইডল ক্যাশ ফেলে রাখছেন, আপনি এটা তো ব্যাংকে এক মাসের এফডি করলেও তো কিছু ইন্টারেস্ট পাইতেন, আমরা তো আর 10-20 হাজার বা 1-2 লাখ টাকার কথা বলতেছি না, একটা বিজনেসের কোটি কোটি টাকা কিন্তু আইডল ক্যাশ পড়ে থাকতে পারে, এই কোটি টাকা যদি এক মাসের জন্য ব্যাংকে রাখে তাও তো একটা ভালো অ্যামাউন্ট চলে আসতে পারে, সো অবভিয়াসলি ইটস লেস প্রফিটেবল। আর যদি ক্যাশ আমি কম রাখি তাহলে ইটস মোর প্রফিটেবল বাট লেস লিকুইড। প্রফিটেবল কেন হয়েছে, আমি যদি আমার ড্রয়ারে মনে করেন 1 কোটি টাকা ছিল, আমি 10,000 টাকা রেখে 90 লাখ টাকা রেখে দিচ্ছি কোথায়, ব্যাংকে, আমি এক মাসের এফডিআর খুলে দিচ্ছি, তো এই 90 লক্ষ টাকার মধ্যে আমার একটা ইন্টারেস্ট এসে করবে না, সো উইল বি ডেফিনেটলি মোর প্রফিটেবল। এই তো মোটামুটি এগুলো, আচ্ছা ট্রেড পেয়েবলস শেষ করি একটু, ওভারঅল কারেন্ট অ্যাসেটস এর কথা তো এগুলো যা বলছেন তাই, ট্রেড পেয়েবলস এর কথা একটু বলি, ট্রেড পেয়েবলস বেশি বেশি রাখার সুবিধা কি, আমি কি স্যার লিকুইডিটি বেশি থাকবে স্যার। ট্রেড পেয়েবলস বেশি থাকলে কি লিকুইড বেশি হবে নাকি কম হবে, লিকুইড বেশি হবে স্যার, লিকুইড বেশি, আমি টাকা পরে দিচ্ছি। সো অ্যাসেট যদি আমার বেশি থাকে তাহলে আমি লিকুইড কম হবো, কিন্তু লায়াবিলিটি যদি বেশি থাকে তাহলে আমি লিকুইড বেশি হবো, সো লায়াবিলিটির অ্যাঙ্গেলটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু উল্টা অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে, তার মানে যদি আমি লিকুইড বেশি হই তাহলে আমি প্রফিটেবল কম হবো, প্রফিটেবল কেন কম হবো, কারণ স্যার আমি ইনস্ট্যান্ট পে করে দিচ্ছি তাই। ক্যাশ আমার হাতে আছে এর জন্য, ট্রেড পেয়েবলস এর সাথে সম্পর্কটা কি? হ্যাঁ খালি ট্রেড পেয়েবলস এর প্রফিট বা লসের কথা চিন্তা করেন, আমি ডিসকাউন্ট পাবো না, গুড, আমি যেই সাপ্লায়ারে বলতেছি 2 দিন পরে নেন 5 দিন পরে নেন, কে আপনি চিনলাম না, 10 দিন পরে নেন, ওকে আমাকে ডিসকাউন্ট দেবে,
না। সো প্রফিটেবিলিটি এভাবে এফেক্ট করবে। আর যদি আমি ট্রেড পেয়েবলস কম রাখতাম, তার মানে কি আমার লিকুইডিটি কম হইতো, পারে প্রফিটেবিলিটি বেশি পাইতো। কেন? সাপ্লাইয়ের সম্পর্ক ভালো, ওকে আমি টাইমের মতন টাইম টাকা দিয়ে দিচ্ছি, হয়তো টাইমের আগেই টাকা দিয়ে দিচ্ছি। সো আমাকে ভালো ভালো ডিসকাউন্ট দেবে, আমাকে বেস্ট বেস্ট কোয়ালিটি অফ প্রোডাক্টস দেবে। ঠিক আছে? সো রিলেশন কিন্তু আমাকে আনতে হবে। এর পরের স্টেপটা উই ডো নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ইনিশিয়াল কি হচ্ছে সেটা আমি চিন্তা করছি। পারবো তাহলে? বুঝতে পারছি ব্যাপারটা? সো লিকুইডিটি এবং প্রফিটেবিলিটি, কোন কোম্পানি আজ পর্যন্ত এক্সিস্ট করতে পারে না যে একই মোমেন্টে লিকুইডিটি এনশিওর করছে, প্রফিটেবিলিটি এনশিওর করছে। পসিবল না। আইদার ইউ হ্যাভ টু গো ফর প্রফিটেবিলিটি অথবা ইউ হ্যাভ টু গো ফর লিকুইডিটি। এখন আমরা বিজনেসের প্রফিট হচ্ছে না, বহুত বাজে অবস্থা আপনার, তাহলে এখন আপনার প্রফিটেবিলিটি বাড়াইতেই হবে, লিকুইডিটি কমাইতেই হবে, কিছু করার নাই। দরকার হলে ব্যাংক থেকে লোন নেন, যাই করেন না কেন, প্রফিটেবিলিটি বাড়ানোর চেষ্টা করেন। আপনার এখন প্রফিটেবিলিটি অনেক বেশি, কিন্তু আপনার হাতে ক্যাশ নাই, কি করতে হবে? এখন আমার প্রফিটেবিলিটি কমাই, লিকুইডিটি বাড়াইতে হবে। সো ইটস অলওয়েজ আ সিচুয়েশনাল ডিসিশন দ্যাট ইউ হ্যাভ টু টেক। এখন আসি তাহলে এই যে এই অ্যাপ্রোচটা, হ্যাঁ, এটা প্রত্যেক বারই ক্যান্ডিডেট টেস্ট করে, সেটা এমসিকিউ হোক বা সিআর এর থিওরি হোক না কেন। পলিসিজ রিগার্ডিং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, একটাকে বলা হয় অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, একটাকে বলা হয় কনজারভেটিভ অ্যাপ্রোচ। একদম বাই লাইন এই কথাটা যদি রেখে দিয়ে আসতে পারেন, মার্কস পাবেন। এবং ওই যে কোম্পানির সাথে নামগুলো ইনক্লুড করতে হবে, অ্যাজ উই হ্যাভ অলরেডি প্র্যাকটিস ইন আওয়ার এক্সাম কিট কোশ্চেন্স। A firm choosing to have a lower level of working capital, including cash, than rivals, is said to have an aggressive approach. মানে এক কথায় যে বিজনেস লিকুইডিটির কথা বেশি চিন্তা করে না, তার মেইন টার্গেট কি? প্রফিট। আজকে 5 টাকা ডয়ারে আসছে, আয় হ্যাঁ, এই 5 টাকা এখানে ব্যাংকে রাখি, মানে ও প্রফিট ম্যাক্সিমাইজেশন ওর মেইন টার্গেট। কথাটা বুঝতে পারছি? কাস্টমার আসছেন, টাকা নাই ভাই, নিয়ে যান। কিসের টাকা দিয়ে কি হবে? পরে দিয়ে। ইনভেন্টরি ডিসকাউন্ট দিবেন, তাড়াতাড়ি দেন, কয় কোটি টাকা লাগবে সব দেন। কথাটা তো পাগলা একদম, এর জন্য নাম দিছে কি? অ্যাগ্রেসিভ। ঠিক আছে? ই ভ্যালি হচ্ছে এটা পাগলা কোম্পানি, ও ছিল এরকম অ্যাগ্রেসিভ। ঠিক আছে? সো কিছু কিছু কোম্পানির ম্যানেজমেন্ট কি হইতে পারে? অ্যাগ্রেসিভ। আর হচ্ছে কনজারভেটিভ, তারা কি? হাই ক্যাশ ব্যালেন্স। মনে করো ড্রয়ারে মনে করো 2 কোটি টাকা পড়ে আছে, যদি লাগে, যদি হঠাৎ করে কিছু একটা লাগে, কি লাগবে জানো না, কিন্তু কিন্তু কি যদি লাগে, সো প্রিকশনারি। এসব বিজনেসকে বলা হবে কি? কনজারভেটিভ। এরা যেটা করবে, এরা কি অনেক হাই লেভেলস অফ ওয়ার্কিং ক্যাপিটাল রাখবে। An aggressive approach will result in lower working capital funding cost and higher risk, while a conservative approach will result in a higher working capital funding cost and lower risk. So risk ওর কম থাকবে, ঠিক আছে, কিন্তু ওর এত টাকা লিকুইডিটির মধ্যে ফেলে রাখার জন্য তার এখানে কস্ট যাচ্ছে না। ও মনে ইনভেন্টরি কিনে রাখছে, সেটাও কিন্তু হাই লেভেল অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ও ক্যাশে ডলারে ফেলে রাখছে, এটাও কিন্তু এক ধরনের কি? ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ওভার ক্যাপিটালাইজেশন এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল। নাও এখন আসো, হোয়াট ইজ ওভার ক্যাপিটালাইজেশন? If there are excessive inventories, accounts receivables, and cash, and very few accounts payable, there will be an over investment of the company in current assets. Current assets is প্রচুর ইনভেস্টমেন্ট, মানে ইনভেন্টরি অনেক আছে, রিসিভেবলস প্রচুর আছে, ক্যাশও আছে, কিন্তু কোম্পানির খুব একটা লায়াবিলিটি নেই। আচ্ছা, তাহলে এই বিজনেসটাকে বলা হবে দ্যাট দে হ্যাভ ওভার ক্যাপিটালাইজড। ওভার ক্যাপিটালাইজেশন হয়ে গেছে। হ্যাঁ, এত টাকা ইনভেস্টমেন্ট করে আসলে কোনো তারা বেনিফিট আনতে পারতেছে না। মানে আমি ইনভেন্টরি কিনে রাখছি, বাট ইনভেন্টরি কোনো কাস্টমার নাই, রিসেবলস আছে বাট ওরা টাকা দিচ্ছে না। সো ওভার ক্যাপিটালাইজেশন, উই ডু নট ওয়ান্ট ইট। হোয়াট ইজ ওভার ট্রেডিং? ক্যাশ ফ্লো, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে বারবার লিখতেছি না, বাট এগুলো প্রত্যেকটা আমাদের থিওরিটিক্যাল কোশ্চেনের কিন্তু একটা পার্ট হইতে পারে, এবং যখন আমরা সামনে কিছু অঙ্ক করবো তখন এগুলো আরো ক্লিয়ার হবে। বাট এগুলো আপাতত থিওরির জন্য ভেরি ইম্পর্টেন্ট। Over trading একটু আসি। Cash flow is the lifeblood of the thriving business. Effective and efficient management of the working capital investment is essential to maintaining a control of the business cash flow. Management must have full awareness of the profitability versus liquidity trade-off. For example, healthy trading growth typically produces increased profitability, the need to increase investment in non-current assets and working capital. আজকে বিজনেস যখন আপনার আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার ইনভেস্টমেন্টও বাড়াইতে হবে না? এখন কিছু কিছু বিজনেস আছে, বিজনেস প্রচুর বড় হয়ে গেছে, কিন্তু ওরা ইনভেস্টমেন্ট খুব একটা বাড়াইতে পারে নাই বা বাড়ায় নাই, যেটাই হোক না কেন। তাহলে এই বিজনেস গুলো হয়তো ওভার ট্রেডিং করছে। মানে ব্যাপারটা বুঝছেন? আজকে আমার প্রথম ইয়ারে আমার কাস্টমার ছিল মনে করেন 100টা, সেকেন্ড ইয়ারে আমার কাস্টমার হয়েছে 300টা, থার্ড ইয়ারে আমার কাস্টমার হয়েছে 1000টা। তাহলে এখন কি আমার ডিমান্ড বাড়তেছে না প্রোডাক্টের? আচ্ছা, তাহলে আমার যে মেশিনটা ছিল, এই মেশিনের আউটপুটও বাড়াইতে হবে না?
আর মেশিন মনে করেন আমার ওই 100 পিস করে বের করতেছে। তাহলে যখন আমি 1000 কাস্টমার পেয়ে গেছি, তখনও কি হচ্ছে, আমার স্লো ডেলিভারি হচ্ছে, তার মানে এখন স্লো প্রোডাকশন হচ্ছে। তাহলে কাস্টমার কেমন থাকবে? So, আমার কিন্তু বিজনেস যখন বড় হবে, এর সাথে সাথে আমার ইনভেস্টমেন্টও বাড়াইতে হবে। এই নন কারেন্ট অ্যাসেট তো বটেই, প্লাস আমার ওয়ার্কিং ক্যাপিটাল আমার বাড়াইতে হবে। আজকে ফর এক্সাম্পল আমি গাড়ির শোরুমে আবার ফেরত যাই। আজকে আমি শুরু করছিলাম, there is this business called Maven Autos, নাম শুনছেন? ফেসবুক অনেক সময় আসে হুদাই একটা লোক আইসে ভিডিও করে। হ্যাঁ, তো ওর গল্পটা দিয়ে একটু ওভার ট্রেডিংটা বুঝাই। সে কি করতো, আগে সে গাড়ি বেচতো, হ্যাঁ মানে গাড়ি শোরুম, চিটং চিটং থেকে গাড়ি মানে জাপান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতো। নিয়ে এসে ওর বাসার গ্যারেজে ওর একটা পার্কিং ছিল, আর একটা পার্কিং ছিল এমনি, মানে দুইটা পার্কিং থাকে তো মানুষের অনেক সময়, তো দুটো পার্কিং ছিল। একটা পার্কিং এ নিজের গাড়ি রাখতো, আর একটা পার্কিং এ রাখতো হচ্ছে শখ বসত, সে এরকম এক দুটা করে গাড়ি ইম্পোর্ট করে নিয়ে আসতো। নিয়ে এসে এসে সে হচ্ছে ওই গ্যারেজটা রেখে দিত, কাস্টমার আসতে সেল করে দিত। তো এরকম আস্তে আস্তে ওর গাড়ির ভিডিও খুব ভালো হওয়া শুরু করছে, ও ফেসবুকে এসে এরকম লাইভে ভিডিও করতো। করতে 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 আস্তে আস্তে বিজনেস অনেক বড় হচ্ছে। আচ্ছা, যখন বড় হয়েছে বিজনেস, তখন মনে করেন আগে মাসে একটা করে গাড়ি হয়েছে, বাট যখন যারা কিনে নিয়ে গেছে তারা ফিডব্যাক দিছে, তখন দেখা গেছে মাসে 3 জন আসছে, বাট 3টা গাড়ি তোর কাছে নাই। কথাটা বুঝেন তো? এখন তার মানে কি করতে হবে, এখন আমার বড় করতে হবে ক্যাপাসিটি। তখন তাকে ইনভেস্টমেন্ট করতে হবে কিসে? তখন সে আস্তে আস্তে কি করলো, একটা পাশের বাসায়, পাশের বিল্ডিং একটা গ্যারেজ ভাড়া নিল, এবং দুটা গ্যারেজ ভাড়া নিল। তাহলে ওর কাছে আছে একটা গ্যারেজ, আর পাশের বিল্ডিং এর দুটা গ্যারেজ, 3টা গ্যারেজ। এখন হচ্ছে 3টা কাস্টমারকে সার্ভ করতে পারবে। এই করে বিপদ, 10টা কাস্টমার আসছে, এখন 10টা গাড়ি পাবো কই? তখন সে একটা ওয়ার হাউস নিল। এখনো শোরুমে যায়নি, পাগল এত ওভার ট্রেডিং করছে একটা পয়েন্ট পর্যন্ত। এবং ওভার ট্রেডিং এর কিছু বেনিফিটসও আছে, ওই বেনিফিটস পুরো ফুল পোটেনশিয়াল এনজয় করছে। যেমন আজকে 10টা গাড়ি তো নাই, কয়টা আছে? 3টা গাড়ি আছে। এখন ভাই আমার তো নাই, আমি গাড়ি, আপনাদের ওয়েট করতে হবে। হ্যাঁ ভাই, আমি আপনার কাছ থেকে গাড়ি নিবো, আপনার ভিডিও এত ভালো, আপনার গাড়ির এত, মানে মার্কেটে অন্য জায়গায় বহুত গাড়ি আছে, বাট না, ওর কাছ থেকে ও দিতে পারতেছে না, এটাও একটা অ্যাট্রাকশন কাজ করতেছে। হ্যাঁ, যা হ্যাঁ, তার মানে কত ভালো ব্যবসায়ী, দিতেই পারে না গাড়ি আমাকে। তো ওদের কাছ থেকে উল্টে টাকা নিত, নিয়ে ওই টাকা দিয়ে ও ইনভেস্ট করে গাড়ি নিয়ে আসতো, তারপর ওদেরকে প্রফিট করে বেশি দিত। এমনি করতে 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 একটা পয়েন্টে 5 বছর এমনি চালাতে ঠেলে ঠেলে, বুঝছো? মানে ওই যে একটা সময় তো গ্যারেজ ম্যানেজার ভুল হয়ে গেছে, রাস্তার মধ্যে পার্কিং করে রাখছো, ঠিক আছে? পুলিশ এসে মনে করে ফাইন টাইন দিত, নতুন গাড়ি ফাইন দেবে কিসে, ঠিক আছে, কোনো নাম্বারও তো নাই। পরে ওর সিস্টেম টিস্টেম করে চালাইছে। এখন ফাইনালি সে একটা শোরুম দিছে, বিশাল বড় শোরুম, 3 তলা একটা শোরুম দিছে, পাশে একটা ওয়ার্কশপ দিছে। হ্যাঁ, তো এই হচ্ছে আর কি কিন্তু ওর বিজনেসটা ফেলও হয়ে যেতে পারে। ওভার ট্রেডিং করা খুবই রিস্কি, মানে তুমি অল্প পুঁজিতে ব্যবসা করাটা কিন্তু খুবই রিস্কি। ইট ক্যান বি আ গুড অপশন, অথবা ইট ক্যান বি আ ফেইলার অফ ইউর বিজনেস। সো আমি যখন প্রফিট বাড়তেছে, আমার আমার যখন বিজনেস বাড়তেছে, আমার পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে, নন কারেন্ট অ্যাসেটস ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। In contrast to overcapitalization, if the business does not have access to sufficient capital to fund the increase, it is said to be overtrading. This can cause serious trouble for the business, as it is unable to pay its business creditors. In the exam, you may be expected to diagnose overtrading from information given about a company. At a company দিয়ে দিবে, এই কোম্পানি কিছু রেশিওস বের করবেন, বের করে you guys have to conclude that whether this company is overtrading or not. কিছু ইন্ডিকেশন আছে, বুঝছো? এই ইন্ডিকেশন গুলো যদি পেয়ে যাই, তাহলে আমরা বলবো হ্যাঁ, প্রবাবলি দিস কোম্পানি ইজ ওভার ট্রেডিং। এবং যে কোম্পানি ওভার ট্রেডিং করতেছে, ওদের সলিউশনটা কি? তোমাদের এখন ইনভেস্টমেন্ট লাগবে। তখন তুমি এখন ব্যাংকের কাছে যাবা, নাকি শেয়ার ইস্যু করবা, নাকি কোনো ভেঞ্চার ক্যাপিটাল ধরবা, লোন শার্কের কাছে যাবা, কি করবা করো, কিন্তু তোমার টাকা লাগবে এক কথায়। সো হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ওভার ট্রেডিং? আর র্যাপিড ইনক্রিজ ইন রেভিনিউ। র্যাপিড ইনক্রিজ ইন রেভিনিউ মানে কি? গত বছর থেকে এই বছর ইনক্রিজ করছে রেভিনিউ। যেমন দেখেন 2022 সাল, 22 সালের রেভিনিউ ছিল 1000, জাস্ট কথা কথা বলতেছি। 2023-এ রেভিনিউ হচ্ছে 1500। কত পার্সেন্ট বাড়ছে? কত পার্সেন্ট? 50%। হ্যাঁ, কত 50%, স্যার। 50% গ্রো করছে না? হিউজ গ্রোথ। এত গ্রোথ ভাই বিজনেসে পসিবল না, মানে নর্মালি, আনলেস ইউর ওভার ট্রেডিং। বেসিক্যালি যদি বলি, এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, বাট তারপরেও a growth of around 10 to 15% is normal, it is not abnormal. 15 থেকে বেশি পার্সেন্টেজ যদি তোমার গ্রোথ হয়, তাহলে there is something abnormal. কথাটা বুঝতে পারছি? সো ওভার ট্রেডিং এর একটা ইন্ডিকেশন কি? র্যাপিড ইনক্রিজ ইন রেভিনিউ। আবার এক বছর ভালো করতেই পারে, বাট এর পরের বছর আরো 50% বেড়ে গেল। মনে করেন নেক্সট ইয়ার 2024 সালে এই কোম্পানির দেখা যাচ্ছে 3000 টাকা, মানে 150% ইনক্রিজ করছে এরপরে। তাহলে যে কোম্পানি জাস্ট
এক বছর আগেও 1,000 ছিল, সে 3,000 হইলো কেন? দ্যাটস আ কোশ্চেন। So rapid increase in revenue is an indication of overtrading. The increase in the values of working capital days, particularly receivable days এবং payable days. মানে আমার রিসিভেবল ডেজ, আমরা একটা ফর্মুলা আছে আমরা শিখবো। রিসিভেবল ডেজ বেসিক্যালি আমরা কি দেখে, কাস্টমার ক্রেডিট নেওয়ার পরে কয়দিনের মধ্যে আমাকে টাকা ফেরত দেয়। তো আগে কাস্টমাররা 60 ডেজের ক্রেডিট নিত, এখন কাস্টমাররা 120 ডেজের ক্রেডিট নিচ্ছে অন অ্যাভারেজ। তার মানে কি, এখন তারা 120 দিন পরে টাকা দেয়, আগে দিত 60 ডেজে। তাহলে এই যে র্যাপিড ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ হয়ে গেল না, এটাও একটা ইন্ডিকেশন অফ ওভার ট্রেডিং। মোস্ট অফ দ্য ইনক্রিজ ইন অ্যাসেটস বিং ফাইন্যান্সড বাই ক্রেডিট। আমি ইনভেন্টরি কিনছি, বাট ইনভেন্টরি কিসে কিনছি? বাকিতে। আমি ইনভেন্টরি ঢুকছে আমার, কিন্তু আমার পেয়েবল বাড়ছে। এছাড়া ড্রামাটিক ড্রপ ইন দ্য লিকুইডিটি রেশিওস। লিকুইডিটি রেশিওস বলতে কি? কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও বের করে কেমনে? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। ফর এক্সাম্পল, একটা কোম্পানির কারেন্ট অ্যাসেটস হচ্ছে 2,000 টাকা, আর কোম্পানির লায়াবিলিটি হচ্ছে 500 টাকা। তাহলে এখানে রেশিওটা কি আসবে? 4:1। এটা মানে কি, 500 টাকা শোধ করে যদি দিয়েও আমি কারেন্ট অ্যাসেটস থাকি, তারপরে 1500 টাকা রয়ে যাবে। দিস ইজ কোয়াইট গুড, মানে লিকুইডিটি এটা কিন্তু খারাপ না, এটা ভালো। বা এটা ওভার ট্রেডিং কোম্পানি লিকুইডিটি কি হবে? এই বছর এমন গেছে না, নেক্সট ইয়ার দেখা যাবে কারেন্ট অ্যাসেট আছে 2,500, কিন্তু লায়াবিলিটি আছে 3,000। তাহলে দেখেন 0 পয়েন্ট সামথিং হয়ে যাবে না? তার মানে কি, ড্রামাটিক ড্রপ ইন লিকুইডিটি রেশিও কিন্তু হয়ে গেল। কারেন্ট রেশিও ফল করা ইজ এন ইন্ডিকেশন। এছাড়া আরেকটা যেটাকে বলে আমরা কুইক বা অ্যাসিড টেস্ট রেশিও, এটা বের করে কেমনে? কারেন্ট অ্যাসেট থেকে গেলে ইনভেন্টরিটা বাদ দিয়ে দিবেন। ওয়াই? বিকজ ইনভেন্টরি ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট লিকুইড। ইনভেন্টরি বেচতে পারলে তো বেশি দিতাম, এটা আছে কেন আমার কাছে? হ্যাঁ, সো ইনভেন্টরিটাকে বাদ দিয়ে বাকি যা কারেন্ট অ্যাসেট আছে সেটাকে ডিভাইড করে দেখেন বাই কারেন্ট লায়াবিলিটিস। এখানে একটা মিসকমিউনিকেশন আছে, which is এই যে বলছে না 1:1 হচ্ছে হেলদি বা 2:1 হচ্ছে হেলদি, এটা ফালতু কথা। এটা আসলে ট্রু না। যখন আমাদের এক্সামেও আসবে না, আমাদেরকে এটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ দিয়ে দিবে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ভ্যারি করতে পারে, ইন্ডাস্ট্রি। আজকে একটা এডুকেশন সেক্টরের মধ্যে হয়তো রেটটা ডিফারেন্ট হবে, আজকে একটা ম্যানুফ্যাকচারিং বিজনেসের অ্যাসেট টেস্ট রেশিও রেট ডিফারেন্ট হবে। সো ইন্ডাস্ট্রি যেটা দেওয়া থাকবে, সেই ইন্ডাস্ট্রি থেকে ভালো আছে নাকি খারাপ আছি সেটা আমাকে দেখতে হবে। আমি 1:1 বা 2:1 এর রেশিও ধরে কোনো কথা বলবো না। হ্যাঁ, এটা থ্রু আউট এসএসসি দিয়ে করবেন, বাট হ্যাঁ আপাতত বোঝানোর জন্য আপনাদেরকে এখানে দিয়ে রাখছি। সব কি মানে অন্যান্য পেপারসের জন্য? হ্যাঁ, সব পেপারসের জন্য। কিন্তু যেটা বলবো, 1:1 হচ্ছে বেয়ার মিনিমাম। মানে আপনি যদি 0.9:1 আসে, তার মানে অবস্থা খারাপ। বাট যদি এখন এটা আপনার আসে 5:1, তাহলে হচ্ছে অনেক ভালো, নট নেসেসারি। হইতে পারে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 6:1, তাহলে আপনি তো খারাপই আছেন। বাট হ্যাঁ, 0.9 মানে 1:1 এর নিচে যদি না, সেটা মাথায় রাখতে হবে। বা 2:1 এর নিচে নামলে হয়তো এটা আনহেলদি হিসেবে কাউন্ট করা হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের ক্যাশ অপারেটিং সাইকেল। হোয়াট ইজ ক্যাশ অপারেটিং সাইকেল? ইট ইজ বেসিক্যালি, আজকে যখন আমি একটা র ম্যাটেরিয়ালস কিনলাম, এটা কিনা থেকে শুরু করে একদম প্রসেস হয়ে কাস্টমার কাছে বেচার পরে কাস্টমারকে বাকিও দিছি, কাস্টমার যখন আমাকে টাকাটা শোধ করলো, তখন যখন আমি সাপ্লায়ারকে পেমেন্টটা করলাম, এই পুরো ফুল সাইকেলটা কমপ্লিট করতে আমার কয়দিন লাগতেছে? দ্য শর্টার দ্য বেটার, দ্য শর্টার দি বেটার। সো আজকে আমাদের এখানে আসলে দুই ধরনের ক্যাশ অপারেটিং সাইকেল আমাদেরকে শিখতে হবে। একটা ক্যাশ অপারেটিং সাইকেল হচ্ছে ফর রিটেল বিজনেস, একটা হচ্ছে ফর ম্যানুফ্যাকচারিং বিজনেস। সো আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, এখানকার ফর্মুলাস গুলো বসাবে না। চ্যাপ্টার নাম্বার 7, so cash operating cycle. রিটেল বিজনেস যদি হয় তাহলে তাদের জন্য ডিফারেন্ট, আর ম্যানুফ্যাকচারিং এর জন্য ডিফারেন্ট। So cash operating cycle equals to inventory days plus receivable days minus payable days. আর যদি ক্যাশ অপারেটিং সাইকেল করতে বলে অফ আ ম্যানুফ্যাকচারিং বিজনেস, তখন বেসিক্যালি ইনভেন্টরি ডেজটাই ভাগ হয়ে যাবে। ওখানে বলা হবে র ম্যাটেরিয়াল ডেজ
প্লাস ওয়ার্ক ইন প্রোগ্রেস ডেজ প্লাস ফিনিশ গুডস ডেজ। ঠিক আছে, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ইউজুয়ালি তো ইনভেন্টরিতেও মানেই তো হচ্ছে স্যার র ম্যাটেরিয়ালস প্লাস ওয়ার্কিং প্রগ্রেস প্লাস ফিনিশড গুডস টেস্ট, ইফ আই যদি একটা নট রিটেল রং। হ্যাঁ স্যার, তো বলা ভাই, এখানে স্যার দুটার মধ্যে ডিফারেন্স তো স্যার আমি একটু। রিটেল বিজনেস যদি হয়, রিটেল বিজনেস তো ম্যানুফ্যাকচার করে না, সে কি করে? রেডিমেড গুডস যে হোলসেলের কাছে কিনে নিয়ে এসে সেল করে দিচ্ছে কাস্টমারের কাছে। সো ওর তো আর আপনি র ম্যাটেরিয়াল ডেজ বা ওয়ার্কিং প্রোগ্রেস ডেজ বা ফিনিশ গুডস ডেজ আলাদা করে পাবেন না। কথাটা বুঝতে পারছেন বললাম ভাই? জি স্যার, বুঝতে পারছি। যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়, ওর তো খালি ফিনিশ গুডস নাই, ও নিশ্চয়ই র ম্যাটেরিয়াল কিনছিল, তারপরে এটাকে প্রোডাকশন করছিল। এই প্রোডাকশন করতে যে সময়টা লাগবে সেটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস ডেজ। এবং তারপরে রেডি করার পরে তার যে ওয়্যারহাউস আছে ছিল কয়েকদিন, সেটাকে বলা হচ্ছে ফিনিশ গুডস ডেজ। সো দ্য শর্টার দ্য বেটার অবভিয়াসলি। সো আমি যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করি, আজকে আমি আমি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনে যখন নিয়ে আসি, একদম ক্যাশ টাকাতে, কোনো বাকি বুকি দিই না। তো আনার পরে অ্যাভারেজে আমার ইনভেন্টরি ডেজ আমার কাছে থাকে হচ্ছে 15 দিন। মানে আমি ক্যাশ টাকা দিয়ে ইনভেন্টরি কিনে নিয়ে আসি সাপ্লায়ারের কাছ থেকে, ঠিক আছে? তারপরে ইনভেন্টরি আনার পরে আমার কাছে থাকে কয়দিন? 15 দিন। আমি আমার কাস্টমারকে বাকি দিয়ে আবার মনে করো 7 দিন। আমি আমার কাস্টমারদেরকে বাকি দিয়ে আবার 7 ডেজ। তাহলে প্লাস করবো কি 7, মাইনাস পেয়েবল ডেজ কত? আমার 0, কারণ আমি তো ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তাহলে আমার কি আসলো? 22 দিন। কি বোঝাচ্ছে 22 দিন? হোয়াট ডাজ দিস 22 ডেজ টেল? হ্যাঁ হ্যাঁ, আমি আমার সাপ্লায়ার কাছে টাকা দিয়ে আসছিলাম, সেই টাকাটা আমার উঠাইতে 22 দিন সময় লাগে। আমি সাপ্লায়ারকে দিয়ে আসছিলাম আমার টাকা, তো ওই টাকাটা আমার আবার ফেরত আসছে কবে? 22 দিন। কেন? কারণ 15 দিন আমার কাছে ছিল। তারপর আবার কি কাস্টমার নিচ্ছে বাকি কয়দিন? 7 দিন। মোট 22 দিন। কাস্টমার যখন টাকা দিচ্ছে আমাকে বেশি টাকা দিচ্ছে, বাট আমার মেইন টাকাটা সহতেও দিচ্ছে আমাকে। কথাটা বুঝতে পারতেছি? সো দ্য শর্টার দ্য বেটার। আচ্ছা, এখানে যে পেয়েবল ডেজ, আমি যদি কাস্টমারের কাছে সাপ্লায়ারের কাছ থেকে বাকি পাইতাম মনে করেন 12 দিন, তাহলে ভালো হইতো না? তখন আমার কি আসতো? পেয়েবল ডেজ, সরি মানে ক্যাশ ওপেনিং সাইকেল তখন কি আসতো আমার? কত আসতো? হ্যাঁ পারতেছেন এটা? 22, 15 প্লাস 7, 22, 22, 12, 10। আচ্ছা 10 ডেজ, তখন 10 ডেজ কি বুঝাচ্ছে তার মানে আমার? সাইকেল তো বুঝাচ্ছে, বুঝলাম। কোন সাইকেল এটা? মানে 10 দিন কি? আমাকে যদি নর্মালি একটা মনে করেন আজকে আমি শিশু, আমি কিছু বুঝি না, আমাকে বুঝান এই 10 দিন মানে কি বেরিয়েছে? সবাই একসাথে বলেন, বুঝতেছি না। কে বলবেন আগে বলেন। একা বলতে কনফিডেন্স বেশি লাগে। হ্যাঁ 10 দিন লাগবে। আপনি কোনো শুনেছেন কলা ব্যবসায়ী? কলার কথা বলুন। কলা, কল। আচ্ছা ঠিক আছে। 10 দিন গেল। আচ্ছা যদি এখন আমি এটাকে ফর এক্সাম্পল 22 দিন দেখাইতে পারি, তাহলে আমার অ্যান্সার কি আসবে এখানে? এখানে 0 ডেজ আসবে না? তার মানে কি দেখেন, আমি ইনভেন্টরি কিনে নিয়ে আসলাম 22 দিনে ক্রেডিট, 15 দিন আমার কাছে ছিল, কাস্টমারকে বাকি দিচ্ছে কয়দিন? 7 দিন। মোট কত হয়? 22 দিন। 22 দিন পরে যখন কাস্টমার টাকা দিয়ে দিছে, আমি সাপ্লাইকে টাকা দিয়ে দিচ্ছি, আমার নিজের 1 টাকা ইনভেস্ট করতে হইলো। তো এরকম ব্যবসা করতে পারলে বেস্ট। বাট অবভিয়াসলি এরকম প্রশ্ন হবে না। বাট কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে আপনি এমনি ব্যবসা করতে পারবেন। যেরকম বাংলাদেশে যে সুপার স্টোর বিজনেস গুলো আছে, তো এখানে বাংলাদেশ না পুরো দুনিয়াতেই সুপার স্টোর বিজনেস হচ্ছে এভাবে কাজ করে। নিজের 1 টাকাও পুঁজি নেই, মানে ওয়ান্স স্ট্যাবলিশ, যখন একবার স্ট্যাবলিশ হয়ে যাবে,
ওরা ভেন্ডারদের কাছে প্রোডাক্ট নিচ্ছে, প্রোডাক্ট রেখে দিচ্ছে, কোনো টাকা দিচ্ছে না। বলতে যখন সেল হয়ে যাবে কাস্টমারকে তারা বাকিতে দেয় না, ইউনিমার্ট বা স্বপ্ন এইসব জায়গায় তার বাকিতে আমরা কিনতে পারি না। আচ্ছা, সাপ্লায়ারে করে কোনো টাকা দেয় না, জানেন কি করে? আজকে আপনি প্রোডাক্ট লিস্ট করবেন, প্রোডাক্ট যদি বেচা হয়, আজকে মনে করেন 100টা প্রোডাক্ট দিয়ে আসছিলাম, মান্থ এন্ড একটা ইনভেন্টরি করবে। ধরেন প্রোডাক্ট আছে 5টা, তার মানে বাকি 95 পিস গেছে কই? আইদার চুরি হয়ে গেছে, আর নাইলে কাস্টমার কিনে নিয়ে চলে গেছে। তার মানে কাস্টমার টাকা নিয়ে গেছে, মানে কি? টাকা এসে পড়ছে, এই টাকাটা ওরা মাস শেষে ভেন্ডারকে দিয়ে দেয়। সো নিজের কিন্তু 1 টাকাও দিতে হচ্ছে না, উল্টা ওদের নেগেটিভ ডেজে থাকে, মানে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ওদের নেগেটিভ ডেজে থাকে। কারণ কিছু কাস্টমার তো ডে ওয়ানেই টাকা দিয়ে দিছে, এই টাকাও দিতে হবে কবে? 30 দিন পর। সো ভেরি ফ্যান্সি আর কি। এনিওয়ে, সো যদি একটু যাই আমরা আমাদের এখানে বাকি যে ডিসকাশন ছিল, করেন দিলে কি হবে তাড়াতাড়ি, চটপট প্লাস মাইনাস করে খেলে অ্যান্সারটা বলেন। এটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্যাশ অপারেটিং সাইকেল করতে বলছে। ইমরান ভাই দেখেন তো কত আসে। কত আসে? 77। সবই তো প্লাস হবে, মাইনাস হবে কোনটা? সাপ্লায়ারের 42। বেশি লক্ষ্য দেবো না। আচ্ছা, so factors affecting the length of operating cycle. Length of the cycle depends on the business decision আসলে, তারা কি লিকুইডিটি চায় নাকি প্রফিটেবিলিটি চায়। যে বিজনেস লিকুইডিটি চায় তাদের অবভিয়াসলি ক্যাশ ওভারিং সাইকেল কম হবে, যারা বেশি প্রফিটেবিলিটি চায় তাদের ক্যাশ ওভারিং সাইকেল বেশি হবে। টার্মস অফ ট্রেড কি, এবং নট অনলি মাই ট্রেড, মানে আমার ইন্ডাস্ট্রিতে সবাই কি করে? আমার ইন্ডাস্ট্রিতে সবাই দেয় বাকি, আমারও বাকি দিতে হবে, কিছু করার নেই। আমার ইন্ডাস্ট্রিতে সবাই ক্যাশ টাকায় সাপ্লায়ারের কাছে কিনে, তাহলে আমারও কিনতে হবে, কিছু করার নেই। ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখে রিসিভেবল ডেজ মানে কি? আজকে কাস্টমারকে 30 ডেজ এ ক্রেডিট দিই, তার মানে কি 30 দিন পরে টাকা দিবে। আচ্ছা, এখন তো টাকাটা যে দিবে সেটা কবে থেকে জানেন? কবে থেকে ওর টাইমটা শুরু হয়? যখন যেদিন থেকে বেচবো। আচ্ছা, বেচা মানে কি? আজকে আসলো, আমার কাছে আসলো যে ভাই প্রোডাক্ট ডেলিভারি করে দিবেন, ডেলিভারি পাওয়ার পরে, ডেলিভারি হওয়ার পর থেকে, আচ্ছা ভেরি গুড, অ্যাটলিস্ট সেটা ঠিক আছে। যেদিন অর্ডার প্লেস করে সেদিন কিন্তু কাউন্ট হবে না, যেদিন ডেলিভারি করবো সেদিনও নাও হতে পারে। যেটা ম্যাটার করবে যেদিন ডেলিভারি হবে সেদিন একটা ডকুমেন্ট রেজ করবে, যেটাকে বলে গুডস রিসিভ না। ও যে প্রোডাক্টটা বুঝে ফেলো, ও একটা ডকুমেন্ট দিবে, এই ডকুমেন্টের এগেনস্ট আপনি ইনভয়েস ইস্যু করবেন। ইনভয়েস ডেট থেকে 30 ডেজ হবে। এখন আপনি অর্ডার প্লেস করছেন, আচ্ছা এটা আপনি ধীরে ধীরে আস্তে ধীরে কোনোভাবে দিচ্ছেন ডেলিভারি, 5 দিন লাগাই দিচ্ছেন। ডেলিভারি দেওয়ার পরে গুডস রিসিভ নোট তখন নগদ সাইন করে চেক করে নিয়ে আসতে পারতেন না, আসেন নাই। ভাই গুনেন, ভাই কালকে গুনবো, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, হয়ে গেছে কিন্তু। তো গুডস রিসিভ নোট নিয়ে আসেন না, গুডস রিসিভ মানে আপনার জিআরএন ছাড়া ইনভয়েস ইস্যু করতে পারবেন। সো আপনি বসে আছেন, ও একদিন কাউন্ট করবে, ধরেন আরো 4-5 দিন করে কাউন্ট করছে, করে ভাই জিআরএন নিলেন না যে আমি নিয়ে আসলাম, এসে আমি ইনভয়েস বানাবো না, এই ইনভয়েস বানাইতে আমি আবার ডিলে। তো আমি যদি করতে থাকি, আমি নিজেই মনে করেন 1 মাস ডিলে করে ফেলছি ইনভয়েস দিতে। ইনভয়েসে লেখা আছে ফ্রম ক্রেডিট পিরিয়ড অফ 30 ডেজ, কবে থেকে? ইনভয়েস ডেট থেকে। সো এটা কিন্তু ম্যানেজমেন্ট এফিসিয়েন্সির উপরে ডিপেন্ড করবে যে আর ইউ এবল টু ম্যানেজ ইউর মানে অপারেশনস এফিসিয়েন্টলি অর নট। এবং ফাইনালি ইন্ডাস্ট্রি নর্মস, রিটেল ভার্সেস কনস্ট্রাকশন। রিটেল যারা, তাদের কিন্তু মানে ক্যাশ ওপেনিং সাইকেলটা ইউজুয়ালি কমই হয়, কিন্তু কনস্ট্রাকশন বিজনেস অনেক সময় লেগে যাবে না? 3 বছর, 4 বছর, 5 বছর, সো হিউজ, কিছু করার নেই। আচ্ছা, অপারেটিং সাইকেল আমরা অলরেডি দেখছি। আচ্ছা, এই যে রেশিওস গুলা, হুম, যেমন র ম্যাটেরিয়াল ডেজ যেটা, এগুলোর জন্য এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, ওকে? সেই ফর্মুলা গুলো দেখে নিবেন, এখানে এই ডিসকাশন ফর্মুলা পড়ে পড়ে দরকার নেই, জাস্ট ফর্মুলা গুলো একবার দেখে দেখে নিবেন। আচ্ছা, আর একটা অনেক ইম্পর্টেন্ট রেশিও, হ্যাঁ, এটা হচ্ছে এই পার্টটা মার্ক করে রাখি, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার।
এটা খুবই ইম্পর্টেন্ট একটা রেশিও টু ইন্ডিকেট ইউর এফিসিয়েন্সি ইন ম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। সো সেলস রেভিনিউ ডিভাইড বাই নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ফর এক্সাম্পল, একটা বিজনেসের সেলস 1000 এন্ড তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 200 টাকা, তাহলে এখানে কি আসবে? 5। আর একটা বিজনেসের 1000 কিন্তু ওদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল আছে ধরেন এখানে 500 টাকা, তাহলে কি আসবে এখানে? 2। This measures how efficiently management is utilizing the investment in working capital to generate sales and can be useful when assessing whether a company is overtrading. It must be interpreted in the light of other ratios used. So, আজকে আমি 200 টাকা দিয়ে 1000 টাকা সেলস করতেছি, আর এখানে 500 টাকা খাটায় 1000 টাকা সেলস করছি, কোনটা বেশি এফিশিয়েন্ট? প্রথমটা না? কিন্তু দিস ক্যান অলসো বি ইন্ডিকেশন অফ ওভার ট্রেডিং। তুমি অল্প টাকা ইনভেস্ট করে বিশাল বিশাল সেলস করতেছো। সো যদি আমার ওভার ট্রেডিং এর আগের যেসব রেশিওস গুলো, ইন্ডিকেশনস গুলো যদি মিলে যায়, এবং এখানেও এসে দেখি যে না অবস্থা খুব খারাপ, অনেক অল্প পুঁজিতে অনেক বেশি বেশি সেলস করতেছে, তাহলে কোম্পানি ইজ ডেফিনেটলি ওভার ট্রেডিং। আমি লজিকটা বুঝতে পারছি? এমনি যদি আপনি 200 টাকা দিয়ে 1000 টাকা সেলস করতে পারেন কম্পেয়ার টু 500 টাকা ইনভেস্ট করে 1000 টাকার সেলস, অবভিয়াসলি ভালো। কিন্তু যদি অন্য অন্য যেসব রেশিওস গুলো আছে, যে র্যাপিড ইনক্রিজ ইন রেভিনিউ, তারপরে আর বাকি যেসব জিনিসগুলো শিখলাম আজকে, ফল ইন কারেন্ট রেশিও, কুইক রেশিও, তাইলে আপনার কোম্পানির কিন্তু অবস্থা ভালো না, আপনি ওভার ট্রেডিং করতেছেন। ওভার ট্রেডিং করলে দ্য বিজনেস মাইট ফল এনি টাইম। এখানে আর এগুলো দরকার নাই, এগুলো আমরা ডিরেক্ট একটা এক্সাম কিটের কোশ্চেন করবো। হ্যাঁ, সো এখানে মাথা গরম করার দরকার নেই। আসা এই বাকি পার্টগুলো ডিসকাস করিনি। বলেন কি হবে? টিওয়াই নাম্বার 5 সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। A company has a liquidity ratio equal to 0.5. Liquidity ratio মানে ধরেন কারেন্ট রেশিও 0.5 আসছে। The directors believe that the company has to reduce its bank overdraft and have agreed to alter the company's credit terms to customers from 2 months to 1 month. ওরা ব্যাংক ওভারড্রাফট কমাই নিয়ে আসবে, আর কাস্টমার কাছে ক্রেডিট দিয়ে 2 মাসের, এটাকে এখন থেকে কি করবে? 1 মাসের করবে। What would be the effect on the company's cash operating cycle and liquidity ratio if this change were to be achieved? একটা টাকা ধরে নাই, ক্যাশ অপারেটিং সাইকেল বাড়বে নাকি কমবে? কমবে না? ডেফিনেটলি কমবে, কারণ 2 মান্থ ছিল আগে রিসিভেবল ডেজ, এখন হয়ে যাবে কত? 1 মান্থ, তাহলে অবভিয়াসলি আমার কমবে। হ্যাঁ, আর কি বললেন? ডিক্রিজ হবে তার মানে, তাহলে এটা তো হবে না, অপশন এটা বাদ। এখন লিকুইডিটি রেশিও কমবে, নো চেঞ্জ, নাকি বাড়বে? বাড়বে। কেমনে? ওভারড্রাফট কমাইতেছে, ওভারড্রাফট কমাচ্ছে, সেলস বাড়বে। উল্টা বলতেছেন তো, 2 মান্থ থেকে 1 মান্থ আসবে, সেলস বাড়লো কই? না, লিকুইড চলে যাবে, সো ডিক্রিজ হবে। ডিক্রিজ হবে। আচ্ছা, ডিক্রিজ হবে বা ইনক্রিজ হবে সেটা পরের কথা, আগে বলেন কেন হবে, সেটা তো আগে বুঝাবেন। ইনক্রিজ কারা কারা বলতেছেন? আচ্ছা, কারেন্ট লাইবিলিটিস কমাবেন কি দিয়ে? আপনি কিডনি বেচে দিবেন? এটা কমাবেন কি দিয়ে? লিকুইড দিয়ে। ব্যাংক ওভারড্রাফট তো লাইবিলিটিস। আজকে ব্যাংক ওভারড্রাফট মানে কি? আজকে লাইবিলিটিও শোধ লাইবিলিটিস দিতে হবে না, তারপর আমার ক্যাশ কমবে না। লজিকটাকে বুঝতে পারছি? The only thing that is decreasing is receivables. মানে কারেন্ট লাইবিলিটি যতটুকু কমবে, ওই ইকুয়াল অ্যামাউন্টে ক্যাশও অ্যাসেট থেকে কমে যাবে, তাহলে আমার কি কমবে? রিসিভেবলস খালি কমবে। এখন যদি আমার কারেন্ট অ্যাসেটস খালি কমে, লায়াবিলিটি ধরে নেন একটু কমছে, বাট অ্যাসেট বেশি বেশি কমতেছে, তখন আমার কি হবে? লিকুইডিটি রেশিও ডিক্রিজ করবে। পেজ আছে কিন্তু ডিরেক্ট অ্যান্সার দিয়েন না। এই জন্যই বলবো যে ব্যাংক ওভারড্রাফট কমতেছে, লায়াবিলিটি কমছে। ভাই লায়াবিলিটি কমলাম কেমনে? কি দিয়ে কমলাম? হ্যাঁ, কিছু তো একটা দিয়েছে নিশ্চয়ই। Number 6, the key trade-off that lies in the heart of working capital management is that between right current assets and current liabilities, liquidity and profitability. Main issue টাই ওয়ার্কিং ক্যাপিটাল কি? লিকুইডিটি চাও নাকি প্রফিটেবিলিটি চাও? কারেন্ট অ্যাসেট and current liability কোনো ফ্যাক্টর না। Which of the following is not a typical symptom of over trading?
A rapid increase in sales revenue, definitely একটা symptom. Bank overdraft, which may reach the limit of the facilities acted by the bank. হ্যাঁ, আমরা fall in liquidity ratio, bank overdraft প্রচুর বেড়ে গেছে, মানে লিমিট ছুঁই, definitely indicator. আর decrease in the current ratio and quick ratio, yes, এটাও তার মানে D হবে অ্যান্সার। ডিতে কি বলছে? decrease in the trade payable days, ডিক্রিজ করলে তো সমস্যা না, ওভার ট্রেডিং এর সময় তো উল্টে এগুলো পাগলার মতন বাড়তে থাকে, তাই না? সো ইয়েস, ডি হবে অ্যান্সার। নাম্বার 8, আরজি পেলস এর ক্যাশ ওপেনিং সাইকেলটা বের করতে বলছে, তাড়াতাড়ি ঝটপট, প্লাস মাইনাস মুখোমুখি করা যাবে, মান্থের হিসাব আছে তো? কি আসবে ফার্স্ট? ডি, সি, 3 months। সাপ্লাই ডেজ কত আমার? পেয়েবল ডেজ 2.5 months। তারপরে র ম্যাটেরিয়ালস আমার কাছে থাকে 2 মাস, তার মানে এটা হচ্ছে আমার র ম্যাটেরিয়াল ডেজ। আরজিপিএলসি 2 মাস লাগে টু প্রোডিউস, মানে এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, 4 মাস হইল। ফিনিশ গুডস ডেজ 9, সোল্ড ইমিডিয়েটলি আফটার প্রোডাকশন। কাস্টমার্স টেক অ্যান অ্যাভারেজ অফ 1.5 months টু পে, তার মানে 5.5 months হইলো আমার সব পজিটিভস, নেগেটিভ একটা হচ্ছে 2.5 months, তাহলে ডেফিনেটলি 3 months। কি হবে? Which of the following will shorten the cash operating cycle? B, increase in trade payables days, কমবে তো? শেষ চ্যাপ্টার শেষ, একটা চ্যাপ্টার শুরু করে দিই, কয়টা বাজে মাত্র? একটা minute। আচ্ছা, ইনভেন্টরি এই পার্ট একটু ইন্ট্রোডাকশনটা খালি দিয়ে দিচ্ছি, নেক্সট দিন আমরা অঙ্কগুলো করবো, এটা একটু বড় চ্যাপ্টার আছে তো, আমি একটু শুরু না করলে নেক্সট দিনে একদিনে শেষ করতে পারবো না। সো অবজেক্টিভ অফ ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কি? আবারও ওই ব্যালেন্সিং অ্যাক্ট, লিকুইডিটি চাই নাকি প্রফিটেবিলিটি চাই? যদি আমি লিকুইডিটি চাই তাহলে আমি কি করবো? ইনভেন্টরি কম রাখবো। প্রফিটেবিলিটি চাইলে কি করবো? আমি ইনভেন্টরি বেশি বেশি রাখবো। তাহলে রিডিউসিং ইনভেন্টরি টু দ্য লোয়েস্ট পসিবল অ্যামাউন্ট টু মিনিমাইজ দ্য লেভেল অফ ক্যাপিটাল এমপ্লয়েড টু বি ফান্ডেড, তাহলে আমি লিকুইডিটি চাচ্ছি। আর আমি যদি এনশিওরিং দ্যাট সাফিসিয়েন্ট ইনভেন্টরি ইজ হেল্ড সো দ্যাট আই নেভার রান আউট অফ প্রোডাক্ট বা আই হ্যাভ অলওয়েজ অ্যাভেলেবল প্রোডাক্টস টু সেল, তাহলে সেখানে আমার প্রফিটেবিলিটি এনশিওর হবে। তাহলে এখন কস্ট অফ হাই ইনভেন্টরি লেভেলস, আজকে যদি আমি বেশি বেশি ইনভেন্টরি রাখি তাইলে আমি প্রফিটেবল তো হব নাকি? হ্যাঁ, বেশি ইনভেন্টরি রাখলে কি প্রফিটেবল হবো নাকি কম রাখলে প্রফিটেবল হবো? বেশি রাখলে প্রফিটেবল হবো, আর কম রাখলে আমি বেশি লিকুইড হবো, রাইট? আচ্ছা, এখন আসে মজার জিনিসটা, বেশি বেশি রাখলে প্রফিটেবল হবো, কিন্তু খুব বেশি রেখে দিলে আবার কিন্তু প্রফিট এফেক্টেড হয়ে যাবে। কেন? বেশি ইনভেন্টরি রাখতে গেলে আমাদের কি হবে? আমি যে ইনভেস্টমেন্ট করে রাখছি ওখানে আমাদের ইন্টারেস্ট যাচ্ছে না, আইদার অপরচুনিটি কস্ট যাচ্ছে, আর নাহলে ব্যাংক থেকে লোন নিয়ে হয়তো ইনভেন্টরি গুলো কিনছি, তাহলে লোনের ইন্টারেস্ট যাচ্ছে। হোল্ডিং কস্ট আমার চলে আসতেছে না, স্টোরেজের খরচ গুলো আছে আমি যেখানে রাখতেছি। আজকে আমি অনেক বেশি আইটেম রাখলে আমার একটা ম্যাসিভ ওয়্যার হাউস রাখতেছে, বেশি বেশি মানুষ রাখতেছে, সো স্টোরের অ্যাডমিনিস্ট্রেশন থাকতে পারে, রিস্ক অফ থেফট, ড্যামেজ এবং অবসোলেন্সও কিন্তু বেড়ে যাচ্ছে ইফ আই এম হোল্ডিং ওয়ে টু মাচ ইনভেন্টরি। হোয়াট আর দ্য রিস্ক অফ হোল্ডিং লো ইনভেন্টরি লেভেলস? কম ইনভেন্টরি রাখলে কি হয়? আমার লিকুইডিটি এনশিওর হয়, কিন্তু এখানে কিন্তু আমার কিছু এক্সট্রা খরচ আছে। এমনিতেই কিন্তু আমি ইনভেন্টরি কম রাখার কারণে প্রফিটেবিলিটি ইজ এফেক্টেড, এছাড়া আরো অ্যাডিশনাল খরচ আছে। কি খরচ আছে? স্টক আউটস, লস কন্ট্রিবিউশন। আজকে আমি প্রোডাক্ট থাকলে সেল করতে পারতাম, পাচ্ছি না আমি, এখন সেল করতে পারলাম না, প্রোডাকশন থেমে থাকতে পারে না। আজকে র ম্যাটেরিয়ালস নাই, শর্টেজ, আমি তো কিপটার মতন অল্প অল্প করে কিনে রাখছিলাম, র ম্যাটেরিয়ালস না থাকলে কি প্রোডাকশন হবে? বাট বেতন থেকে দিতে হবে লেবারদেরকে, এমার্জেন্সি অর্ডার প্লেস করতে হইতে পারে, তখন সাপ্লায়ারে কি করবে? ভাব দেখাবে, লাগবে, খুব বেশি এমার্জেন্সি, খুব তো ঝামেলা হয়ে যাচ্ছে ভাই, আচ্ছা দেখি কি করা যায়, তখন কিন্তু ইচ্ছে করে আপনাকে বেশি বেশি টাকা চার্জ করবেন। এছাড়া হাই রিঅর্ডার এবং সেট আপ কস্ট, মানে প্রত্যেকবার মেশিনের আসলে প্রোডাকশন রান বলতে একটা কথা আছে, আজকে মেশিনে ধর আপনি অন করবেন,
এই অন করতে কিন্তু আপনার একটা এনার্জি লাগবে, এখানে একটা মানে খরচ যাবে। তো যখন আপনি বারবার অল্প অল্প করে ইনভেন্টরি আনলে কি হবে, অল্প অল্প করে র মেটেরিয়ালস মেশিনে দিচ্ছেন, রেডি হচ্ছে, অফ, আবার দিচ্ছেন, অন অফ। এই অন অফ বারবার করতে লাগলে কিন্তু আপনার একটা বারবার রিঅর্ডার বা সেটআপ কস্ট যাচ্ছে। আপনি যদি বড় ভলিউমের ইনভেন্টরি থাকতো তাহলে কন্টিনিউয়াস প্রোডাকশন চালাতে পারতেন, অ্যাটলিস্ট সেটআপ কস্টটা কম হইতো। এবং ফাইনালি লস অফ কোয়ান্টিটি ডিসকাউন্ট, আমি বাল্ক ডিসকাউন্ট বলতে কিছুই পাবো না। তো এখানে আমাদের যে চ্যালেঞ্জটা হচ্ছে টু ফাইন্ড আ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। হ্যাঁ, এগুলো আমরা এর আগেও পড়ছি F2 তে। হ্যাঁ, সো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি জিনিসটা কি সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করতেছি না, এটার কিছু ক্যালকুলেশন আছে, এগুলো আমরা নেক্সট দিন বসবো সানডেতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।